হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি তোমাদের আজকের ক্লাসে আলোচনা করব এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা থেকে 3 নম্বর অধ্যায় অর্থাৎ রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা থেকে মিন এবং মিডিয়ান বের করার একটা অঙ্ক। কিভাবে মিন আর মিডিয়ান একসাথে বার করা যায় সেটা তোমরা এখান থেকে শিখতে পারবে। মিন মানে হচ্ছে গড়, আর এই যে মিডিয়ান হচ্ছে মানে কি মধ্যমান। ঠিক আছে, মিন মানে কি বললাম, গড়, আর মিডিয়ান মানে মধ্যমান। অর্থাৎ একটা অঙ্কর মধ্যেই যদি তোমাকে গড় এবং মধ্যমান নির্ণয় করতে বলে কিভাবে বার করবে সেটা তোমরা আজকে শিখতে পারবে এই ক্লাসটায়। তাহলে সম্পূর্ণ ক্লাসটা দেখো, সঙ্গে থাকো। প্রথমে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের এরকম একটা ছক তৈরি করতে হবে। এটা তো পরীক্ষার খাতায় এই ছকটা দেওয়া থাকবে, এরকম তোমাদের একটা ছক তৈরি করতে হবে। ছকে এরকম লম্বালম্বি দাগ কাটতে হবে, কটা গ্যাপ রাখতে হবে এরকম লম্বালম্বি। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আর সাতটা। এইভাবে সাতটা তোমাদের কিন্তু গ্যাপ কাটতে হবে। তারপরে লেখাগুলো দেখো, এখানে কি লেখা আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করো। প্রথমে লেখা আছে স্কোর, তারপরে লেখা আছে পরিসংখ্যা, তারপরে লেখা আছে মধ্যবিন্দু, তারপরে লেখা আছে প্রকৃত শ্রেণীর সীমা, তারপরে লেখা আছে বিচ্যুতি, তারপরে বিচ্যুতি মানে দেখো এফ এক্স, মানে এফ এক্স মানে কি জানো, পরিসংখ্যান। এফ এক্স মানে একবার দেখো, এফ এক্স মানে হচ্ছে পরিসংখ্যান। এই যে পরিসংখ্যান দেখছো, এই পরিসংখ্যান আছে না, পরিসংখ্যান গুণ বিচ্যুতি, এই দুটোকে কি বলে, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে তোমার এইটা, অর্থাৎ এফ এক্স তৈরি হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, পরিসংখ্যান গুণ বিচ্যুতি, এইটা হচ্ছে এফ এক্স। তারপরে শেষে কি লেখা আছে, শেষে লেখা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। আগে এই লেখাগুলো তোমাদের জানতে হবে যে সাতটা কী কী লিখতে হবে। তারপরে আস্তে আস্তে বুঝতে হবে যে স্কোরটা তো দেখে দেখে টোকা অর্থাৎ টুকলি করার মতো জিনিস। স্কোরটা স্কোরটা কি কেন টুকলি করার মতো জিনিস, এইখানে যেটা লেখা আছে না ঠিক পরপর স্কোরটা তাই লিখে দেওয়া। তারপর পরিসংখ্যানটাও তাই, এখানে যেটা লেখা আছে সেই পরিসংখ্যানটা কি তারপরে দেখে দেখে লিখে দেওয়া, আর কিছুই নয়। পরিসংখ্যানটাও এইভাবে দেখে দেখে তোমরা লিখে দিলে। এবারে আস্তে আস্তে দেখো তারপরে মধ্যবিন্দুটা কিভাবে বার করবে। মধ্যবিন্দু বার করার জন্য এই স্কোরটাকে প্রথমে লক্ষ্য করবে। এই স্কোরটাকে দুটো তিনটে যদি তোমরা শিখে যেতে পারো মধ্যবিন্দু বার করা, বাদ বাকিগুলো কিন্তু নিজেই বার করতে পারবে। দেখো এখানে 19, প্রথমেরটা দেখো 19 আর 10, 19 আর 10 যদি আমরা যোগ করি কত পাবো জানো, 19 আর 10 যোগ করলে আমরা পাবো কত, 9, আর এদিকে কত 2, 29। 29কে আমাদের কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 29 পেলাম, 29কে কত, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 একে কত 2, এখানে 9 লাভিয়ে দিতে হবে। তাহলে 4 দুগুণে কত 8, আর এখানে 1 থাকছে, দশমিক দিয়ে এখানে 0, এই 5 দিয়ে এখানে কত হবে, এখানে 10 হয়ে যাবে। তাহলে এখানে 14 পয়েন্ট কত দাঁড়াচ্ছে 5। দেখো সেই উত্তরটাই কিন্তু আমাদের ওখানে লেখা আছে, তোমরা যদি খেয়াল করো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে। দেখো এখানে 14.5 কিন্তু লেখা আছে। তাহলে এখান থেকে কি বুঝলে যে এখানে যে দুটো জিনিস আছে, এই যে দুটো স্কোরের মধ্যে দুদিকে একটা নিম্ন একটা উচ্চ, ঠিক মানে একটা ছোট একটা বড়, প্রথমের দিকে ছোটোটা ছোটো মতো সংখ্যা আছে, তারপরের দিকে বড়, এই দুটোকে কী করতে হবে, যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলেই তোমরা কিন্তু এইটা সহজে পেয়ে যাবে। এইভাবে তোমরা মধ্যবিন্দুটা আস্তে আস্তে বুঝে বুঝে করবে। তারপরে পরের কাজ কি, প্রকৃত শ্রেণীর সীমা। এটা করা খুব সহজ, আগের যদি তুমি ক্লাসগুলো দেখে থাকো তাহলে খুব সহজেই তোমরা সেক্ষেত্রে বুঝতে পারবে। আমি কি বলেছিলাম তোমাদের, এই যে প্রথম সংখ্যাটা আছে, প্রথমটা থেকে এই 0.5 কী করতে হবে, বিয়োগ করতে হবে প্রথম সংখ্যা থেকে। ঠিক আছে, প্রথম সংখ্যা থেকে 0.5 বিয়োগ করলে আমরা পাবো 9.5। এবার দ্বিতীয় সংখ্যা থেকে কি করব, 0.5 যোগ করব, যোগ করে কত পাবো, 19 পয়েন্ট কত পাবো 5, সেটা আমরা কিন্তু লিখে দিলাম। 19-এর সঙ্গে 0.5 যোগ করলে 19.5। তারপরে আমরা কি করব, পরে টা দেখো মানে 20-20-র সঙ্গে কি করব, 0.5 কী করব, বিয়োগ করব। 20-র সঙ্গে 0.5 বিয়োগ করলে 19.5। তারপরে 29-এর সঙ্গে 0.5 যোগ করলে 29.5 হবে। একটা জিনিস তোমরা খেয়াল করবে যে এই সংখ্যাটা এখানে চলে আসছে এবং এর পাশে 0.5 দিয়ে এখানে লেখা হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা এখানে চলে আসছে, এর পাশে 0.5 দিয়ে এখানে লেখা হচ্ছে। এটা তোমরা আশা করি বুঝতে পারলে। এবারে বিচ্যুতি কিভাবে তোমরা বার করবে জানো, বিচ্যুতি বার করার আমার পক্ষে আমি তোমাদের যে সহজ নিয়মটা অর্থাৎ টিক্সটা শিখিয়ে দিচ্ছি, এটা একটু মনে রেখো যে এখানে টোটাল ঘর কটা আছে গুনবে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা।
তার মানে মাঝখানের ঘর কোনটা বলো তো? মাঝখানের ঘর নিশ্চয়ই এই 4 নম্বর ঘরটা। এই 4 নম্বর ঘরটা তোমরা কী দেবে? 0 দেবে। আর ওপরে যখন যাচ্ছে, দেখো ওপরে যখন যাচ্ছে, ওপরে গেলে কি করবে? ওপরে গেলে তোমার কি দেবে? ওপরে গেলে হচ্ছে -1 -2 -3 দেবে। আর নিচে গেলে কি করবে? +1 +2 প্লাস তো আগে লিখতে নেই, ওই জন্য শুধু 1 2 3 দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে তোমাদের নেক্সট কাজ কি বলেছিলাম? এফ এক্স মানে কি? পরিসংখ্যান গুণ হচ্ছে বিচ্যুতি। পরিসংখ্যানের ঘরে দেখো 4 আছে, এখানে বিচ্যুতির ঘরে -3 আছে। মানে গুণ করলে কি হবে? -12 হবে এই দুটো গুণ করলে। এখানে আছে 11, এখানে আছে -2, 11 দুগুণে 22 আর মাইনাসটা হবে। এখানে আছে 15, এখানে আছে 1, 15 একে 15, এখানে আছে 12, এখানে আছে 0, 12 আর 0 গুণ করলে 0, এখানে আছে 5, এখানে আছে 1, 5 একে গুণ করলে 5, এখানে আছে 2, এখানে আছে 2, 2 দুগুণে গুণ করলে 4, আর এখানে আছে 1, এখানে আছে 3, 3 3-এ গুণ করলে 3। এইভাবে তোমরা এই জিনিসগুলো লিখে ফেলবে। তারপরের কাজ হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যান। তোমরা ভাবছো ক্রমযৌগিক পরিসংখ্যানটা একটু কঠিন, সেটা কিন্তু মোটেও নয়, এটা কিন্তু কঠিন নয়। ক্রমযৌগিক পরিসংখ্যানটা কিভাবে করবে? এই দেখো এখানে যে পরিসংখ্যান আছে, পরিসংখ্যানগুলো ক্রম অনুযায়ী যোগ, অর্থাৎ পরপর যোগ করলে ক্রমযৌগিক পরিসংখ্যান পাওয়া যায়। কি করে করবে? এই যে প্রথমে 4 আছে, 4টা এখানে বসিয়ে দিলে, তারপরে কি করবে? এই দুটোর যোগফল, অর্থাৎ এই যে দুটো ঘর দেখছো এই দুটোর যোগফল, অর্থাৎ 4 আর 11 যোগ করলে 15, সেটা এখানে বসাবে। তারপরে এই তিনটে যোগ করে এখানে বসাবে। তারপরে এই চারটে যোগ করে তোমরা এখানে বসাবে। তারপর এই কটা যোগ করে এখানে বসাবে। এই পরপর কিন্তু তোমাদের যোগ করে করে এখানটায় বসাতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যান। এই পর্যন্ত তোমরা কাজ করে ফেললে। তারপরে পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে এই যে আমরা পরিসংখ্যানগুলো দেখলাম, পরিসংখ্যানের হচ্ছে যোগফল নির্ণয় করা, n = লেখা। তারপরে মানে পরিসংখ্যান ইন্টু যে বিচ্যুতি আছে না, সেটাকে লেখা, সেটার যোগফল, এটাকে তোমরা যদি যোগ করো, যোগ করলে হচ্ছে -37 পাবে। এই যে যোগ করছো, যোগ করলে -37 পাবে। কিভাবে পাবে একটু তোমরা বললে আমি করেও দিতে পারি। কিভাবে? এই কটাকে তোমরা যোগ যদি করো, এই কটাকে যোগ করলে কত পাবে? এই কটাকে যোগ করলে তোমরা পাবে 5 4 এ 9, আর 9 আর 3 কত হচ্ছে? 12, অর্থাৎ +12। এই কটাকে যোগ করলে কত পাবে? দেখো এখানে, দেখো এখানে 2 2-এ কত হচ্ছে? 4, 4 আর 5-এ কত হচ্ছে? 4 আর 5-এ হচ্ছে 9, তাই তো 9। আর এই দিকে কত হচ্ছে? এখানে 1 আর 2 3, 3 আর 3 একে 4, 4। তাহলে এই 49 থেকে তুমি যদি 12 বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে? দেখো এখানে আসছে 7, এখানে আসছে 3। আর যেহেতু এটা মাইনাস চিহ্ন বড় ছিল, মাইনাস চিহ্নটা এর তো মাইনাসের ঘরে, যেহেতু এটা বড় ছিল মাইনাস, সেই কারণে তোমার কিন্তু এখানে -37 আসছে। এই জিনিসটা একটু মাথায় তোমাদের রাখতে হবে, না বুঝতে পারলে আরও একবার দেখতে হবে। এবারে এখানে কাল্পনিক গড় AM ধরে নিতে হয়, ঠিক আছে। এবারে তারপরে সূত্র কি? সূত্র হচ্ছে FX, মানে এটা সিগমা চিহ্ন আছে, এই যে চিহ্নটা, এটা সিগমা চিহ্ন, এই চিহ্নটা এখানে লেখা আছে না। তারপরে নিচে N আর এখানে I, এটা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। এবারে এখানে এই যে 44.5 কোথা থেকে পেলাম আমরা, ঠিক আছে। এই যে তোমরা দেখলে যে যেখানটায় 0 দিয়েছিলাম মিডিল পজিশানে, ঠিক আছে, এই মিডিল পজিশানে যে 0 দিয়েছিলাম, তার মধ্যমান, তার যে মধ্যমানটা ছিল, তার মধ্যমানটা কত ছিল? 44.5। সেটা আমরা এখানে দেখে দেখে বসিয়েছি। তারপরে এখানে তো এর মান এই যে বার করেছি, এই যে -37, সেটা দেখে বসানো। n এর মান আমরা 50 বার করে নিয়েছি, সেই 50টা বসানো। আর এই দুটোর মধ্যে মানে ডিফারেন্স মানে কি? এই দুটোর মধ্যে বিয়োগফল হচ্ছে 10, এই 10টা আমরা এখানে বসিয়েছি। তারপরে এইটুকু সিম্পলভাবে ক্যালকুলেশান করবে। ক্যালকুলেশান করলে তোমরা শেষ পর্যন্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে 37.1। এইটা হচ্ছে তোমাদের গড় নির্ণয় করা হয়ে গেল। এবারে তোমাদের দ্বিতীয় কাজ কী ছিল? দ্বিতীয় কাজ হচ্ছে মধ্যমান নির্ণয় করা। আগে বহু অঙ্কে তোমাদের মধ্যমানটা শুধু এককভাবে, মানে একটা শুধু মধ্যমান নির্ণয় করা আমি শিখিয়েছি। মধ্যমান নির্ণয় করার সূত্র এইটা, আমি বলেওছি আগের অঙ্কগুলোয় যে হাতে জানো না, লিখে নিয়ে যেতে হয়, ঠিক আছে। মধ্যমান নির্ণয় করা আর গড়ের সূত্রটা খুব ছোট দুটো সূত্র, এই দুটো 2-4 বার লিখে লিখে কিন্তু মুখস্থ করে ফেলো। এখানে সূত্রটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা কথা হচ্ছে এলটা কোথা থেকে পাবো, ঠিক আছে। এলটা কোথা থেকে পাবো? এলটা কোথা থেকে তোমরা পাবে একবার দেখে নাও। এখানে কত পেয়েছি আমরা? 29.5। এই 29.5টা কোথা থেকে পেয়েছি তোমাদের জানতে হবে। তার জন্য দেখে নাও 29.5 আমাদের আছে কোথায়? এইখানে। 29.5 কোথায় আছে? 29.5 আছে এখানে। এখানে 29.5 আছে। কেন এইটাই আমরা নিলাম?
29.5 কেন নিলাম, এখানে আছে আর এই যে জায়গাটা এখানটায় আছে, কেন আমরা নিলাম? আমি তোমাদের আগের অঙ্কগুলোই বলেছি এনকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এনকে 2 দিয়ে এখানে যদি ভাগ করো এখানে 25 হবে। আর 25-এর ঘর কোনটা দেখো, 25-এর ঘর হচ্ছে এইটা, এখানে 20 থেকে 29-এর মধ্যে আছে মানে 25 পড়ছে। এখানে প্রকৃত সীমার যে শেষ পার্টটা আছে সেইটা কিন্তু আমাদের নিতে হবে। তারপরে এফ এম এর যে এফ এম, একটা হচ্ছে এই 22 ধরতে 22 নিতে হবে, আর একটা হচ্ছে আমাদের কি 15 নিতে হবে। দেখো সেটাই এখানে লেখা আছে, ঠিক আছে। দেখো এখানে একটা 15 নিতে হবে, না আরও একটা, ওইটাও কিন্তু 15ই নিতে হবে, ঠিক আছে। তারপরে তোমরা এটাকে হিসাব করবে, হিসাব করলে কিন্তু আমাদের কত অ্যান্সার আসছে শেষ পর্যন্ত 36.17। এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এফ বি আর এফ এম এর যে ব্যাপারটা। আইটা তোমরা জানো, আইটা হচ্ছে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, এই ক্ষেত্রেও বলেছিলাম এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেইটা হচ্ছে আই। দেখো এখানে 15টা কোথা থেকে পাচ্ছি, 15টা কোথা থেকে পাচ্ছি, 15টা পাচ্ছি এইখান থেকে তোমাদের 15টা কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই 15টা কিন্তু তোমাদের লিখে দিতে হচ্ছে। এইটুকু ছোট ছোট জিনিস এগুলো মাথায় রাখবে, যদি একবার না বুঝতে পারো দ্বিতীয়বার দেখে নেবে, দেখে কিন্তু ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। তোমাদের জন্য এই চ্যানেলে আরও অনেক এরকম মানে প্রশ্নের অ্যান্সার করা আছে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের, এবং অনেক মানে অন্যান্য মানে অঙ্কগুলোও করা আছে, তোমরা একটু ভালো করে দেখে বুঝে নাও সেগুলো।